এই পাঁচটা
এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, বুঝছো? বোর্ড অ্যাডমিশন সব জায়গায় এখান থেকে এমসিকিউ আসবে। চলো এরপর আমরা কি করছিলাম, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, সংক্ষেপে এটাকে কি বলে, পিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আমরা কিভাবে করছিলাম দেখো। প্রথমে আমরা এরকম একটা কি নিব, একটা আয়তাকার কি নিব, একটা গ্লাস প্লেট আমরা নিব। গ্লাস প্লেট নিয়ে ঠিক নিচের দিকে একটা পয়েন্টে আমরা কি নিব, আমরা আমাদের নমুনাটা নিব। নমুনা মানে কি, যেই নমুনার উপাদানগুলোকে আমরা কি করতে চাই, পৃথক করতে চাই, ঠিক আছে? ওই নমুনাটার জাস্ট একটা কি নিব বলো, একটা ডট আমরা নিব, একটা ডট, একটা স্যাম্পল জাস্ট আমরা নিব। আচ্ছা, নেওয়ার পর আমরা কি করব, এই ডটের ঠিক নিচে আমাদের কি থাকবে বলো, ডটের ঠিক নিচে আমাদের কি থাকবে, দ্রাবক থাকবে। এই ডটের ঠিক নিচে আমাদের দ্রাবক থাকবে। আচ্ছা, যখন আমাদের এই দ্রাবকটা এই গ্লাস প্লেটের গা বেয়ে বেয়ে কোন দিকে উঠবে, কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। উপরের দিকে ওঠার সময় কি হবে দেখো, এই নমুনার ভিতরে যে উপাদানগুলো ছিল এই উপাদানগুলোও কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। দেখো এই নমুনার ভিতরে কয়টা উপাদান ছিল, তিনটা উপাদান ছিল। একটা উপাদান কি দেখো, এটা কি কালার, এই কমলা কালার বলা যায়, হ্যাঁ বলা যায় কমলা কালার। আরেকটা কালার কি দেখো, সবুজ কালার। আরেকটা কালার কি, লাল। তাহলে দেখো আমাদের নমুনাটা কিন্তু কালো ছিল, বাট এই কালো নমুনার ভিতরে আবার কয়টা উপাদান ছিল দেখো, তিনটা উপাদান, কমলা, সবুজ এবং লাল। ঠিক আছে, এই যে দেখো আলাদা হওয়া উপাদান, বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বেসিকটা কি ছিল, এরকম একটা গ্লাস প্লেট নিয়ে আমাদের নমুনাটার একটা জাস্ট ডট আমরা ঠিক মাঝখানে নিব। এই ডটের নিচে আমাদের কি থাকবে, দ্রাবক। এই দ্রাবক গ্লাস প্লেটের গা বেয়ে বেয়ে কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবে, তো উপরের দিকে উঠলে এই নমুনা থেকে উপাদানগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আচ্ছা শুনো, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পড়া লাগবে, সেটা কি দেখো, প্রত্যেক পৃথকীকৃত উপাদানের জন্য, এই জায়গাটা মনোযোগ দাও সবাই, এখান থেকে প্রশ্ন আসবে। প্রত্যেক পৃথকীকৃত উপাদানের জন্য একটি করে আরএফ মান নির্ণয় করে উপাদানটিকে শনাক্ত করা হয়। এই আরএফ কি বলে, এই আরএফ কে তোমার বলা হয় রিটারডেশন ফ্যাক্টর। কি বলে এটাকে, রিটারডেশন ফ্যাক্টর। দেখো একটি উপাদানের রিটারডেশন ফ্যাক্টর ভাই কিভাবে বের করে, এটা বের করার সূত্রটা কি, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটা আমি তোমাকে ডিটেইলসে বোঝাচ্ছি, তোমরা তো সবাই দেখো। দেওয়ার পর দেখো ঠিক মাঝখানটাতে আমরা আমাদের স্যাম্পলটাকে নিব। এই যে এটা হচ্ছে আমাদের স্যাম্পল বা নমুনা, যেই নমুনা থেকে আমরা কালারগুলোকে কি করতে চাই, সেপারেট করতে চাই। আচ্ছা, এই নমুনার ঠিক নিচে কি থাকে,
রেডি। এখন দেখো, এখন এই দ্রাবক এই গ্লাস প্লেটের গা বেয়ে বেয়ে কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। আর এই গোলাপি কালারের নমুনার ভিতরে অন্যান্য যে কালারগুলো আছে ওগুলোও কোন দিকে উঠবে? ওগুলোও কিন্তু উপরের দিকে উঠবে। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম, দেখো আমরা ধরে নিলাম আমাদের এই যে দ্রাবকটা আছে, এই দ্রাবকটা গ্লাস প্লেটের উপরে উঠতে উঠতে কোথায় গিয়ে থেমে গেছে? এই সবুজ কালারের যে ডটেড লাইনটা দিছি, এই ডটেড লাইন পর্যন্ত দ্রাবক গিয়ে থেমে গেছে। তাহলে বলো তো, তাহলে আমাকে বলো যে এই দ্রাবক গ্লাস প্লেটের উপরে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এতটুকু দূরত্ব না? তাহলে দেখো, তাহলে গ্লাস প্লেটের উপরে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কোনটা? এই সাদা কালারের ডটেড লাইন থেকে শুরু করে সবুজ কালারের কি ডটেড লাইন পর্যন্ত। তাহলে আমরা এই দূরত্বটাকে ভাইয়া নাম দিলাম y। কি নাম দিলাম মনে করো? y নাম দিলাম। আচ্ছা, y নাম দিলাম, বুঝতে পারছো? ওকে, এখন মনে করো এই পিঙ্ক কালারের যে নমুনাটা আছে, এই কথা না, এই পিঙ্ক কালারের যে নমুনাটা আছে, এই নমুনাটার মধ্যে মনে করো যে তিনটা কালার আছে, তিনটা কালার। ধরো একটা কালার হচ্ছে সবুজ, ওকে, আরেকটা কালার মনে করো এটা কি কালার? আসমানি। আরেকটা কালার মনে করো ভাইয়া লাল। তাহলে বলো এই পিঙ্ক কালারের মধ্যে কয়টা কালার ছিল? তিনটা কালার, সবুজ, আসমানি আর লাল। তাহলে দেখো তো, যখন দ্রাবকটা গ্লাস প্লেটের গা বেয়ে উপরের দিকে উঠছে তখন এই কালারগুলো কিন্তু কি দ্রাবকের সাথে সাথে উপরের দিকে উঠছে। আচ্ছা, তাহলে এখন দেখো এই সবুজ নমুনাটা তাহলে বলো সবুজ নমুনাটা কতটুকু ডিসটেন্স গেছে? এতটুকু না? আসমানি নমুনাটা কতটুকু গেছে? এতটুকু। আর লাল নমুনাটা কতটুকু গেছে? এতটুকু। আচ্ছা, এখন একটা কাজ করি আমরা, তাহলে বলো এই নিচের ডটেড লাইন থেকে এই সবুজ নমুনাটার ডটেড লাইন পর্যন্ত যে দূরত্ব ধরলাম ভাইয়া, এটা হচ্ছে a। এটা কি? এই দূরত্বটাকে ধরলাম কত আমরা? a। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারবো? সবুজ কালারের নমুনাটা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? a। আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত ছিল? y। আচ্ছা, সিমিলারলি আসমানি কালারের যে নমুনাটা আছে, এইটার অতিক্রান্ত দূরত্বকে আমরা ধরলাম কত? b। আর লাল কালারের যে নমুনাটা আছে, এইটার অতিক্রান্ত দূরত্ব আমরা ধরলাম c। ওকে, খুবই সিম্পল। তাহলে বলো দ্রাবক কতটুকু দূরত্ব অতিক্রম করছে? y। আর প্রত্যেকটা নমুনা কতটুকু অতিক্রম করছে? a, b আর c। ওকে, এখন তুমি যদি প্রত্যেকটা নমুনার জন্য কি ডিফাইন করবে? রিটারডেশন ফ্যাক্টর। কি বলা হয়? রিটারডেশন ফ্যাক্টর। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? আর এফ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আর এফ দিয়ে প্রকাশ করা হয়। সো আর এফ টা কিভাবে বের করবে?
উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত এটা হচ্ছে আমাদের রিটার্ডেশন ফ্যাক্টর বের করার ফর্মুলা। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এই সবুজ কালারের নমুনাটাকে এ নামকরণ করি, আসমানি কালারের নমুনাটাকে বি নামকরণ করি, আর লাল কালারের নমুনাটাকে বা উপাদানটাকে যদি আমরা সি নামকরণ করি, তাহলে এ বি সি, তাহলে আমরা কি প্রত্যেকটা কালারের আরএফ বের করতে পারবো না এই ফর্মুলা দিয়ে? কিভাবে বের করতে পারবো দেখো, তাহলে বলো আর এফ এ উপাদানটার জন্য কত হবে? বলো এ উপাদানটা কতটুকু ডিসটেন্স গেছে? বলো এ উপাদানটা কতটুকু ডিসটেন্স গেছে? এ পরিমাণ ছোট হাতের এ। আর দ্রাবক কতটুকু গেছে? ওয়াই, এ বাই ওয়াই। এবার আমাকে বলো যে এ এর মান বড় নাকি ওয়াই এর মান বড়? ওয়াই এর মানটা বড়। দেখো দ্রাবক অলওয়েজ বেশি ডিসটেন্স যাবে, দ্রাবক অলওয়েজ বেশি ডিসটেন্স যাবে। তাহলে রিটার্ডেশন ফ্যাক্টরের মান অলওয়েজ 1 থেকে ছোট আসবে, অলওয়েজ কি 1 থেকে ছোট আসবে। এবার চলো আর এফ বি, এটা কত হবে? স্মল বি বাই ওয়াই। আর এফ সি, এটা হবে স্মল সি বাই ওয়াই। তাহলে এভাবে তুমি প্রত্যেকটা উপাদানের কি বের করে ফেলতে পারবা? রিটার্ডেশন ফ্যাক্টর। বুঝা গেল বিষয়টা? বুঝছি, ইজি। ওকে, পরীক্ষায় কোনটা এটা দিয়ে বোঝায় যে কোন উপাদানটা বেশি ডিসটেন্স যাচ্ছে, কোন উপাদানটা কম ডিসটেন্স যাচ্ছে। সো এখান থেকে তুমি আসলে উপাদানগুলো কি করতে পারবা? সেপারেট করে ফেলতে পারবা, পৃথক করে ফেলতে পারবা। পরীক্ষায় কিন্তু এই আরএফ এর সংজ্ঞা আসবে। দেখো এই দেখো আরএফ এর ডেফিনিশন আসবে যে আরএফ কাকে বলে। তাহলে আরএফ এর সংজ্ঞা তুমি কি লিখবা? যে ক্রোমাটোগ্রাফির সময় দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের যে অনুপাত তাকে কি বলা হয়? রিটার্ডেশন ফ্যাক্টর বা আরএফ। বুঝছো? পারবো সংজ্ঞা লিখতে? জাস্ট খালি সংজ্ঞাটাই এক্সামে আসবে, 1 মার্কের একটা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা সংজ্ঞাটা আরেকবার বলে। তাহলে সংজ্ঞাটা সবাই লিখে নাও, যদি লেখা আছে এখানে তাও লিখে নাও যে ক্রোমাটোগ্রাফির সময় এই নাই কথা বলতে শুরু করতেছে। এরা তিনজন এই স্যার নমস্কার, শান্তশিষ্ট থাকো। তোমাকে তো ডিস্টার্ব করবে, তোমাকে তো মানুষজন প্রভোক করবে। মানুষজন চায় না তুমি ভালো করো, কথাটা বুঝো নাই? তোমার বন্ধুর কাজই তোমাকে প্রভোক করে, তোমাকে প্রভোক করে সে ভালো করে ফেলবে, তোমাকে বলবে। দেখো ক্রোমাটোগ্রাফির সময় উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে বলা হয় রিটার্ডেশন ফ্যাক্টর বা আরএফ। আচ্ছা
ডট পর্যন্ত, ঠিক আছে না? এই সবুজ কালারের যে ডটের লাইনটা তুমি এখানে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সলভেন্ট ফ্রন্ট। এগুলো ক্রোমাটোগ্রাফির ওয়ার্ড, কি বলে এটাকে? সলভেন্ট ফ্রন্ট। সলভেন্ট যতটুকু ডিসটেন্স যায় এটাকে বলা হয় সলভেন্ট ফ্রন্ট। SOLVENT FRONT ফ্রন্ট। ফ্রন্ট মানে বলে গেছো? আচ্ছা চলো এবার আমরা রিলেভেশন ফ্যাক্টরের কিছু বৈশিষ্ট্য দেখি, এখান থেকে এমসিকিউ আসে। চলো যে আরএফ এর বৈশিষ্ট্য কি বলছে দেখো, নির্দিষ্ট সচল দ্রাবক বা দ্রাবক মিশ্রণের এবং প্রতিশোষকের জন্য প্রত্যেক উপাদানের একটি নির্দিষ্ট আরএফ মান থেকে আরএফ এর মান সবসময় একের কম হবে, কারণ দ্রাবক অলওয়েজ বেশি ডিসটেন্স যাবে, দ্রবক কি কম ডিসটেন্স যাবে, সমান ডিসটেন্স যেতে পারে না, এরকমটা হবে না। এবার কি লিখছে দেখো, যৌগের আরএফ এর সাথে অজানা যৌগের আরএফ এর তুলনা করে অজানা যৌগকে কি শনাক্ত করা হয়। আরএফ মানের কোনো একক নাই, কেন? উপরেও ডিসটেন্স নিচেও ডিসটেন্স সেম না, এই জন্য কোনো একক নাই। উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, একক থাকবে? থাকবে না তো। আচ্ছা এবারে কি লিখছে দেখো, দ্রাবকের পোলারিটি পরিবর্তনের সাথে আরএফ মানও পরিবর্তিত হয়। উচ্চ পোলার দ্রাবকে উপাদানগুলো অধিক উপরে ওঠে, যেসব উপাদান অধিক পোলার তারা অধিশোষকের মাধ্যমে বেশি অধিশোষিত হয়, টিএলসি প্লেটে ধীরে উপরে ওঠে এবং অপোলার বা অল্প পোলার উপাদান আগে উপরে ওঠে। যাক এটা এতটা ইম্পর্টেন্ট না বলবো, ঠিক আছে? আচ্ছা ব্যবহার, এটা ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ আসবে কিন্তু। ব্যবহার এই পদ্ধতি প্রায় সকল প্রকার জৈব যৌগের মিশ্রণ থেকে তার উপাদানগুলো পৃথক বা শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন অ্যামাইনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, উপকার, টারপিন, ভিটামিন ইত্যাদি টিএলসি প্লেটের উপর পৃথকীকরণ ও শনাক্তকরণে ব্যবহার করা হয়। তাহলে যদি এরকম একটা এমসিকিউ আসে, নিচের কোন ক্রোমাটোগ্রাফির সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের উপাদানগুলো পৃথক করা হয়? কি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। বুঝছো? এটা এমসিকিউ, এমসিকিউ টা আসবে, এমসিকিউ কি হবে? পুরো ক্রোমাটোগ্রাফি জিনিসটাই এখানে এমসিকিউ। আরেকটাই তো থিন লেয়ার এর সব না, আর অনেক পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রেও আছে, দেখবো না এটা আমরা দেখলাম। চলো এবার হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি দেখো। তো পেপার ক্রোমাটোগ্রাফি হুবহু কার মতো? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মতো, কোনো চেঞ্জ নেই। এই যে দেখো এটা হচ্ছে আমাদের পেপার, একদম নিচে তো একটা লিকুইড আছে না, লিকুইড। এই যে পেপারটাকে কিসের মধ্যে ডুবাইছি? একটা লিকুইডের মধ্যে ডুবাইছি। এই লিকুইডটাকে কি বলে? সলভেন্ট, ঠিক আছে? এই যে দেখো এই যে নীল কালারের লিকুইডটা কি? এই সবুজ কালারের, সবুজ না হলুদ কালারের যে কাগজটা আছে, কাগজের গা বেগে উপরে দিকে উঠছে না? তাহলে আমাকে বলো এখানে দ্রাবক কতটুকু উঠছে? এই যে এটা হচ্ছে দ্রাবক, এতটুকু উঠছে না? এই জন্য এটাকে কি বলে? সলভেন্ট ফ্রন্ট। ওকে আচ্ছা এই যে দেখো কাগজের উপর অনেকগুলো কালার না, এগুলো কি হয়ে গেছে? সেপারেট হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো এই যে এটা হচ্ছে আমাদের অরিজিন, যেখান থেকে আমরা ডিসটেন্সগুলো মেজার করব। ওকে এই যে দেখো প্রথম কালারটা কি? রেড। রেড কয় সেন্টিমিটার উঠছে দেখে বলো? 2 সেন্টিমিটার উঠছে। তারপরে পার্পল কালার কত সেন্টিমিটার উঠছে? 6 সেন্টিমিটার। ব্লু কালার কত সেন্টিমিটার উঠছে? 8 সেন্টিমিটার। আর সলভেন্ট কত সেন্টিমিটার উঠছে? 10 সেন্টিমিটার, ঠিক আছে না? সলভেন্ট ফ্রন্ট। তাহলে এই যে প্রত্যেক পৃথক উপাদানের জন্য সংশ্লিষ্ট আরএফ এর মান হিসাব করো। তাহলে আরএফ সমান উপাদান প্রতি অধিকান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক প্রতি অধিকান্ত দূরত্ব। সিম্পল। জাস্ট তুমি একবার 2 কে 10 দিয়ে ভাগ দিবা, কত আসবে? 0.2। একবার তুমি 6 কে 10 দিয়ে ভাগ দিবা, কত আসবে? 0.6। আর একবার 8 কে 10 দিয়ে ভাগ দিবা, তাহলে আরএফ এর মান অলওয়েজ একের চেয়ে কম আসবে। আচ্ছা এবার যখন কি হচ্ছে প্রত্যেকটি উপাদানের ক্ষেত্রে আরএফ এর মান নির্দিষ্ট, এই আরএফ মানের উপর ভিত্তি করে আমরা উপাদান কি তা শনাক্ত করতে পারি। বিশ্লেষণ পরীক্ষার সুনির্দিষ্ট শর্তসমূহ অধিশোষকের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতির উপর আরএফ মান নির্ভর করে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এ মান সব সময় লেস ইকুয়াল কি হয়? 1 হয়। একের সমান হইতে পারে, বাট এটা খুব রেয়ার কেস, হয় না বললেই চলে। ওকে আচ্ছা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আরএফ এর মান কিসের উপর ডিপেন্ড করে দেখো? অধিশোষকের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতির উপর কি নির্ভর করে। এগুলো মাথায় রাখতে হবে। কোনটা অধিশোষক হচ্ছে কি? একদম সোজা বাংলা কথা, দ্রাবক তো উপরে উঠতেছে, আর অধিশোষক হচ্ছে তুমি যেখানে পেপারটা ইউজ করছো, কাগজটা ব্যবহার করছো, এটাই কি অধিশোষক। কাগজটা যেমন অধিশোষক আর
নিচে লিকুইডটাকে বলবো দ্রাবক। পার্টিকুলারলি মানে ওয়ার্ডগুলো একটু কঠিন, বাট এগুলো বুঝলে তখন তোমার কাছে ইজি লাগে। বুঝা গেল আর এর কাহিনী, এটা কিন্তু প্রশ্ন হবে। চলো এটা শেষ, চলো যে এমসিকিউ সলভ করি। কোশ্চেন হবে মানে কি শুধু এমসিকিউ হবে না? এমসিকিউ হবে। চলো প্রথম কোশ্চেনটা দেখো, বলছে আংশিক পাতন প্রক্রিয়ার জন্য তরলের মধ্যে স্ফুটনাঙ্কের ন্যূনতম পার্থক্য থাকা উচিত। এটা বরিশাল কোন বিশ্ববিদ্যালয়ে আসছে? উত্তর কত? এটা উত্তর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। উত্তর কত? 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা হ্যাঁ, এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ। কেমিস্ট্রিতে প্রচুর মুখস্থ জিনিস আছে, তাদের এগুলো কিন্তু কষ্ট হলে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। যাদের মেডিকেল টার্গেট তাদের জন্য তো হইছেই, পুরো বই লাইন মেলে মুখস্থ করে ফেলতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। মেয়েরা তো সব মেডিকেল অ্যাসপিরেন্ট, হ্যাঁ নাকি বুটিক শপ দেওয়া? আসলে নেই, বুটিক শপ দাও, সেলাইয়ের কাজ ছিল, ঠিক আছে, কোথাও চান্স না পেলে ভালো লিখতে হবে। আন্ডালি হিসেবে ব্যবসা করতে পারবে, যে কম দামে ইমিটেশনের গহনা কিনে অর্নামেন্টস দিয়ে এগুলো ব্যবসা শুরু করবে অনলাইনে। লিখবা যে আমেরিকা থেকে ইম্পোর্টেড, ঠিক আছে? হ্যাঁ আমি কিনবো কিনা? হ্যাঁ আমি বিয়ের সাথে করলে আমরা ওয়াইফের জন্য নিবো, ঠিক আছে? ওকে কি স্বর্ণ দিব নাকি? ওকে হচ্ছে যে লোহার উপরে স্বর্ণের প্রলেপ দিয়ে গহনা দিব, পরে দিব ধোকা। তোমাদের হাজবেন্ডরা তোমাদের যদি গহনা দেয় অবশ্যই চেক করে নিবা, এটা অথেন্টিক স্বর্ণের নাকি লোহার উপরে স্বর্ণের প্রলেপ দেয়। বিশুদ্ধ খাদ্য লবণের ক্যালসিয়াম নিম্নের কোনটি ব্যবহৃত হয় বলো? বিশুদ্ধ খাদ্য লবণের ক্যালসিয়াম নিম্নের কোনটি ব্যবহৃত হয়? এটা উত্তর হচ্ছে HCl। যদিও এখানে উত্তর দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা উত্তর হবে HCl, ঠিক আছে? এটা হবে HCl। আচ্ছা এই যে এটা তোমাদের মিড টার্ম পরীক্ষায় এমসিকিউটা আসবে, এই এমসিকিউটা আসবে, ঠিক আছে? খাতা লিখে নাও। ক্রোমাটোগ্রাফিতে নিম্নের উপাদানগুলোর অধিশোষণের সঠিক ক্রম। 5 স্টার এমসিকিউ এটা। খুবই ভাইটাল এমসিকিউ এটা। উত্তর হচ্ছে এটা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই, ঠিক আছে? সবার প্রথমে কি বলো? COOH কার্বক্সিলিক অ্যাসিড, এটা। তারপর হচ্ছে OH অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যামিস্ট, এটাকে বলে অ্যামিন, আর CH হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? সহজে কেমনে মনে রাখা যায় এটাকে? দেখে তোমরা নিজে এটাকে সহজে মনে রাখার একটা টেকনিক বের করো তো। সংক্ষেপ করলে কি দাঁড়াচ্ছে? CONC, ঠিক আছে? এটা মনে রাখো। CONC এই সিরিয়ালে যাবে, প্রথমে C, তারপরে O, তারপরে N, তারপরে আবার C। এগুলো তোমার নিজেদের বাইর করতে হবে টেকনিক। চলো এটা গেল আমাদের। নেক্সট এই যে 4 নাম্বার, পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান কোনটি গ্রহণযোগ্য বলো? আরএফ এর মান কি বলছিলাম? অলওয়েজ 1 থেকে কি আসবে? আরএফ এর মান অলওয়েজ 1 থেকে ছোট আসবে। তার মানে 1.5 গ্রহণযোগ্য না, 2.5 গ্রহণযোগ্য না, 3.5 গ্রহণযোগ্য না। এটা আসছে কোথায়? চিটাগাং 19 কত উত্তর ছিল? আচ্ছা এবার 5 নাম্বার এমসিকিউ আসো। কি বলছে? আরএফ এর মান দুটি দূরত্বের অনুপাত, অবশ্যই এটা কারেক্ট। দুটো দূরত্বের অনুপাত সর্বোচ্চ 1 সর্বনিম্ন 0। আলটিমেটলি এই অপশনটা কারেক্ট না, মানে আরএফ এর গুলো জেনারেলি 0 হবে না, এটা 0 ঠিক একটু হলেও বেশি হবে, আর এটা ঠিক একটু হলেও কি হবে? কম হবে, ঠিক আছে? তবে এই এমসিকিউটা নিয়ে অনেক জায়গায় একটু কনফিউশন আছে, অনেকে কিন্তু এটাকেও কারেক্ট মানে, আমি অনেক জায়গায় উত্তর দেখছি এটাকেও তারা
কারেক্ট মানছে, তবে আপাতত এটাকে কারেক্ট মানার দরকার নেই। 3 নাম্বার কি বলছে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। অফ কোর্স এটা তোমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে উত্তর কি 1 এবং 3। 6 নাম্বার, কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? এটা মুখস্থ। এর উত্তর হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দ্রাবক নিষ্কাশনের উপরে ক্লাস আপলোড করছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নিবা, ঠিক আছে? 7 নাম্বার আসো, আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়া কোনটি বলো তো? আচ্ছা আমাকে বলো, আয়োডিন কি ধরনের পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ না? তোমরা সবাই জানো আয়োডিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে আয়োডিন NaCl থেকে আয়োডিনকে সেপারেট করব কিভাবে? ঊর্ধ্বপাতনের মাধ্যমে। এটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। আচ্ছা এবার 8 নম্বর, ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? গত ক্লাসে পড়াইছি ক্রোমাটোগ্রাফির কয়টা দশা? দুইটা। একটা হচ্ছে স্টেশনারি ফেজ, আরেকটা কি মোবাইল ফেজ। একটা হচ্ছে স্থির দশা, আরেকটা কি সচল দশা। তাহলে উত্তর হচ্ছে কত? বি, দুইটা, ঠিক আছে? দেখো সবগুলো কিন্তু অ্যাডমিশন তোমার বোর্ডে আসছে, দেখছো? এটা চিটাং বোর্ড সব চলে আসছে। আচ্ছা সিবি মানে কি? এটা কুমিল্লা বোর্ড। আর জেবি মানে যশোর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা 9 দোষ আপাতত বাদ দাও, এগুলো এখন তোমরা বুঝবা না, বুঝছো? 11 নম্বরে আসো, 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা দেখো, আরএফ মানের ক্ষেত্রে যা প্রযোজ্য। 1 নম্বর কি বলছে? দ্রব ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অনুপাত। অফ কোর্স এটা কারেক্ট। 2 নম্বরে কি বলছে? দ্রাবক ও দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অনুপাত। এটা কি কারেক্ট বলো তো? না, আরএফ এর ক্ষেত্রে দ্রব কই থাকে? দ্রব উপরে থাকে, দ্রাবক নিচে থাকে। এজন্য দ্রব আগে হবে, দ্রাবক কি পরে হবে। তাহলে 1 নম্বরটা কারেক্ট, 2 নম্বরটা ভুল। 3 নম্বর কি বলছে? এর মান 1 এর চেয়ে কি হয়? কম। এটা তো সত্য। তাহলে কি হবে? 1 এবং 3। চলো এই যে এটা দেখো 12 নম্বর কি বলছে? অ্যামাইনো অ্যাসিড সমূহ কার্বোহাইড্রেটের মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথকীকরণের সর্বোত্তম ক্রোমাটোগ্রাফি পদ্ধতি কোনটি? আপনি কি বলছিলাম কোনটা ছিল? এই যে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। এই যে অ্যামাইনো অ্যাসিড লেখা আছে। উত্তর কি হবে বলো? এর উত্তর কি আছে? বি এর উত্তর সি, পাতলা স্তর। পাতলা স্তর। এটা এখন তোমরা পারবে না। এগুলো হচ্ছে যে দ্রাবক নিষ্কাশনের কোশ্চেন। দেখো এই দেখো, এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের কোশ্চেন। এটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আসছে 21 সালে। সেগুলো তোমরা দ্রাবক নিষ্কাশনের ক্লাসগুলো করলে তারপরে পাবা। এখন করবে না। আচ্ছা এটা একটু দেখো, বলছে একটি দ্রাবকে 3টি পদার্থের দ্রাব্যতা 12, 25 ও 32 কোন পদ্ধতিতে এই 3টি পদার্থকে পৃথক করা যাবে? এটা মেডিকেল এডুকেশন টেস্টে আসছে 21-22 সালে। ঠিক আছে, দেখছো কি টাইপের কোশ্চেন মেডিকেলে আসে? ওকে, প্রচুর মুখস্থ কোশ্চেন। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে তোমার আংশিক ক্যালাসন, 2 নাম্বারটা। ওকে, আচ্ছা এই চারটে একটু রিভিউ করে তোমরা দেখো। ক্যালাসন কখন ইউজ করা হয়? ক্যালাসন ইউজ করা হয় নিম্ন তাপমাত্রায় ক্যালাস আকারে কঠিন পদার্থ পৃথকীকরণের কাজে। আংশিক ক্যালাসন ইউজ করা হয় একই দ্রাবকে দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে পৃথকীকরণ। আংশিক পাতন ইউজ করা হয় স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে পৃথকীকরণ। আর দ্রাবক নিষ্কাশন ইউজ করা হয় নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত করে কোনো জৈব যৌগকে পৃথকীকরণ। তাহলে তোমাকে কিন্তু এই চারটা মুখস্থ রাখতে হবে যে কখন কোন পৃথকীকরণ পদ্ধতিটা ইউজ করা হয়, বুঝছো না? এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা চলো এরপরে কোশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটিকে সাধারণত তরল ক্রোমাটোগ্রাফি বলা হয়? দেখো এটা কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 19-20 সালে। প্রচুর কোশ্চেন আসতেছে অ্যাডমিশন টেস্টে এই টপিক। এটা উত্তর হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি। এটা মুখস্থ রাখতে হবে। তরল কি? কাগজ ক্রোমাটোগ্রাফি। আচ্ছা তারপরে কি বলছে দেখো,
কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? এটা উত্তর হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এটা কোথায় আসছে? পিএইউ, এটা কি বলো? পিএইউ জানো তোমরা? আচ্ছা, বাংলাদেশ এগ্রিকালচারাল কৃষি গুচ্ছ। কৃষি, বাংলাদেশে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে না? ময়মনসিংহ আছে, আরো কোথাও আছে। যেমন যারা কোথাও চান্স পায় না তাদের একমাত্র ভরসার স্থল কি? কৃষি গুচ্ছ। এবং কৃষি গুচ্ছের পরীক্ষা সাধারণত সব ভার্সিটির শেষে হয়, কিন্তু এই বছর 25 ব্যাচকে কি বলবো এটাকে মারা দেওয়ার জন্য কৃষি গুচ্ছের পরীক্ষা হবে জানুয়ারি মাসের 3 তারিখ। তার মানে এখন টপাররাও কৃষি গুচ্ছে পরীক্ষা দিবে, আর তারা কিছুই পারে না এরাও কৃষি গুচ্ছে পরীক্ষা দিবে। তার মানে আলটিমেটলি এই বছর কিন্তু কৃষি গুচ্ছে ভালো একটা কম্পিটিশন হবে। আবার 10 তারিখ, জানুয়ারির 10 তারিখ আবার বুয়েটের পরীক্ষা। খুব বাজে অবস্থা ভাই, মানে নির্বাচনের জন্য সব ভর্তি পরীক্ষা আগেই নিয়ে নিচ্ছে। 25 ব্যাচ কি পুরো মাটির সাথে মিশে গেছে, মানে ওদেরকে দেখে আমার খুব মায়া লাগে। ঠিক আছে, ওদের দিকে চেহারার দিকে তাকানো যাইতেছে না, মানে খুব বাজে অবস্থা। তাইলে তোমরা যদি পড়াশোনা না করো 2 বছর পরে তোমাদের মুখের হাসি এখন তো এই হাসি আর থাকবে না, হাসি উবে যাবে। তাহলে কোথায় আসছে? বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি 18 আসছে। জেএনইউটি, এটা বলো জগন্নাথ। জেএনইউটি জগন্নাথ। যাক, ভার্সিটিতে চান্স তো পাবো না, না ভার্সিটির নাম করে একটু মুখস্থ করি। ঠিক আছে, চলো নেক্সট। 5 নম্বর দেখার দরকার নাই। আচ্ছা, এটা একটু দেখো, 6 নম্বর এমসিকিউ একটু দেখো। বলছে আইআর সক্রিয় হওয়ার জন্য একটি অণুতে কি থাকতে হবে? এটা কুয়েটে আসছে 1670 সালে। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, এটা বুঝতে পারবে। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট পড়াবো চ্যাপ্টার 3 তে পড়াবো। এটা আপাতত মুখস্থ রাখো। ডাইপোল মোমেন্ট কি জিনিস আমরা চ্যাপ্টার 3 তে শিখব। এরপরে দেখো, ও কুয়েটা অপশন কয়টা? আমি এটা কেন করি না? দেখো কুয়েটা এমসিকিউ অপশন কয়টা? অপশন বেশি থাকলে ভালো নাকি কম থাকলে ভালো? অপশন 3টা থাকলে বেশি ভালো হয়। একটা থাকলে আরো ভালো। একটা হলে বেশি ভালো। আর দুটো থাকলে হচ্ছে একটা কয়েন নিয়ে যাবা পরীক্ষা করে। ওই সময় টস করবা। এটা সাপলা উঠে দেখাবো, মানুষ আসলে নিয়ে দেখাবো। ঠিক আছে, টস করে দেখাবো, হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন ভাই অপশন 5টা, তার মানে তুমি যে আন্দাজে একটা দাগাও ওর প্রমাণিত কত? 5টা ময়লা হাত মুখে ঢুকাবা। ঠিক আছে, তোমার হাতে আমাদের তোমাদের হাতে যে ধরনের জীবাণু আছে, যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি হাতই কাটিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, আইআর সক্রিয় হওয়ার জন্য কি দেখা লাগবে? ডাইপোল মোমেন্ট। আচ্ছা, 7 নম্বর বলছি কি দেখো, কোন ক্রোমাটোগ্রাফিতে পানি ও মিথানলের মিশ্রণকে চলমান দশা হিসেবে ব্যবহার করা হয়? এটার উত্তর হচ্ছে HPLC। এই যে এখানে তোমাকে দেখাচ্ছি, এখানে দেখো এগুলো থেকে আসবে। HPLC এর পূর্ণরূপ হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এটা একটা ক্রোমাটোগ্রাফি আছে। আচ্ছা, এটা গত ক্লাসে পড়াইছি। দেখো এই যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না। উত্তর কি? উল। এটা গত ক্লাসে আমরা পড়ছিলাম, যারা ক্লাসে ছিল। সেলুলোজ ইউজ করছিলাম, অ্যালুমিনা ইউজ করছিলাম, সিলিকা ইউজ করছিলাম। কোনটা ইউজ করি না? উল। কোথায় আসছে? জগন্নাথ ইউনিভার্সিটি। নিচের কোনো দিকে সঠিক লাগবে না। 10 নম্বর আসো, পেপার ক্রোমাটোগ্রাফি দ্বারা শনাক্ত পৃথক করা যায় কি হবে? লিপিড। কি হবে? আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের ক্রোমাটোগ্রাফি শেষ, এবং এর মাধ্যমে চ্যাপ্টার 2 আমাদের অফিশিয়ালি কমপ্লিট। বুধবারে এক্সাম। ঠিক আছে, বুধবারে এক্সাম। বুধবারে হচ্ছে দ্রাব্যতা, গুণফল, সময়ন, প্রভাব আর অদক্ষেপ, এগুলোর উপরে এক্সাম। ক্লাস টাইমে হবে এক্সাম 5টায়। আর নেক্সট উইক থেকে শোনো, নেক্সট উইক থেকে আমরা সপ্তাহে 2 দিন তৃতীয় অধ্যায় পড়বো, আর একদিন আমরা
চ্যাপ্টার 2 এর সিকিউ সলভ করব এমসিকিউ সলভ করব ঠিক আছে আসবো